প্রভাব তো পড়েছে। আমরা মাঝখানে হচ্ছে যদি আমাদেরকে এই এম্বারেসিং এর মধ্যে না ফেলাতো তাহলে আমরা মাঝখানের সময়টুকু আরেকটু ভালোভাবে পড়তে পারতাম। এই যে আমাদেরকে বলা হলো পরীক্ষা হবে না এইভাবে মাঝখানে একটু সময় গ্যাপ যাওয়ার কারণে আমাদের একটু প্রবলেমের ফেস করা লাগছে। আচ্ছা, আজকে মোটামুটি ভালো প্রিপারেশন। কি ধরনের এক্সপেকটেশন রয়েছে পরবর্তী পরীক্ষার জন্য? পরবর্তী মোটামুটি ভালো ইনশাল্লাহ। টিচার্সরা আগে থেকে আমাদেরকে সাহস জুগিয়েছিলেন যে যাবে হলে কি আমরা নার্ভাস না হয়ে পড়ি। ইনশাল্লাহ সবকিছু ভালো হবে। আজকে তো বাংলা প্রথম পত্রের পরীক্ষা না, প্রিপারেশন কেমন, কি এক্সপেকটেশন করছো? আলহামদুলিল্লাহ ভালোই প্রিপারেশন, বাকিটা আল্লাহ ভরসা। পড়ালেখার উপর কিছুটা প্রভাব পড়েছে, তারপরেও যা প্রিপারেশন হয়েছে তাতে সন্তুষ্ট। আসলে ভয় ছিল একসময়, এখন সেই ভয়টা নেই। ঠিক আছে, আমরা আশা করছি মানে আমার মেয়ে না, সমস্ত যারা শিক্ষার্থী আছে সবাই ভালো মতন পরীক্ষা দেবে এবং তাদের প্রশ্নপত্রগুলো আশা করছি তাদের মনের মধ্যেই থাকবে। আশা করছি ভালো পরীক্ষা হবে তাদের। এখন তো অবশ্যই ভালো লাগবে, কারণ হচ্ছে আমরা একসময় কি বলবো, আমাদের বাইরের দেশের থেকে প্রশ্ন থেকে শুরু করে বই পর্যন্ত ছাপায় আমাদের বাংলাদেশে আসতো। আমরা সেই ইয়েটা মানে কি বলবো, আর আমাদের শিক্ষার্থীরা এর আগেকার যারা ঠিক মতন মানে শিক্ষাগত যোগ্যতার থেকে তাদের ইয়েটা রাখতে পারছে কিনা জানি না। এবার আশা করছি সেই জিনিসটা হবে ইনশাল্লাহ। আমার কাছে ভয়টা লাগছে না। আমি আশা করছি আমার মেয়ে যদি ভালো পড়ে থাকে, প্রশ্ন ভালো হোক খারাপ হলেও সে পরীক্ষা দিতে পারবে। আর যদি সে পড়াশোনা না করে, প্রশ্নই ওঠে না, তাহলে সে ভালো পরীক্ষা দিতে পারবে। এইটাই হচ্ছে। ইন্টারিম আপনি দেখতে পাচ্ছেন আমরা খুবই শান্তিপূর্ণ ভাবে প্রোগ্রাম করছি, কিন্তু ভুলে যাবেন না এই আন্দোলন যদি তীব্র হয়, আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশ থেকে চলে গিয়েছে সেইভাবে সমস্ত দালালরা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হবে। আমি বলছি আমরা আন্দোলন করেছি কোন চাটাইয়ের গোষ্ঠীর জন্য নয়, আমরা আন্দোলন করেছি বাংলাদেশকে পুনরায় স্বাধীন করার জন্য। কোন দালালি বাংলাদেশে চলবে না, কোন ধরনের চাটাচাটি বাংলাদেশে চলবে না। 30 কার্য দিবস শেষ হয়ে গেছে, ইন্টারিম আমাদের দিবস ঘোষণা করে সেই দিবস আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে যদি এখনো জুলাই ঘোষণাপত্র না দেন, এই আন্দোলন সবার থেকে সব বাংলাদেশ সরিয়ে যাবে। দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় লেজুর মুক্ত করবে, ফেসিবাদ মুক্ত করবে, গণমাধ্যমকে ফেসিবাদ মুক্ত করবে, সচিবালয় ফেসিবাদ মুক্ত করবে। যে সকল পুলিশ গুলি চালিয়েছে, টিয়ার গ্যাস চালিয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি করবে এবং জুলাই ঘোষণাপত্র প্রদান করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আমরা দেখতে পেয়েছি 5 আগস্ট পরবর্তী 8 মাসের মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থাকে, ছাত্র জনতার ম্যান্ডেট দেওয়া হয়েছিল ডক্টর ইউনূস সাহেব, তিনি প্রকাশ্যে এরকম ঘোষণা দেওয়ার দৃশ্যটা দেখেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন সিদ্ধান্ত নাকি ইন্টারিমের নাই। পরবর্তীতে আমাদের বাধ্য হয়ে আমরা যখন টানা আন্দোলন করে গভর্নমেন্টকে বাধ্য করলাম আওয়ামী লীগ নিষিদ্ধ করতে এবং জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে এরকম ঘোষণা ওয়াদা আদায় করতে। তারা বলেছিল তারা 30 কার্য দিবসের ভিতরে ঘোষণাপত্র প্রদান করবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য 30 কার্য দিবস ইতিমধ্যে অনেক আগে অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ঘোষণাপত্র দেওয়া তো দূরের কথা, ঘোষণাপত্র নিয়ে কোন ধরনের রোড ম্যাপ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট দিতে পারে নাই। থেকে ডক্টর আসিফ নজরুল এবং
মাহফুজ আলম ঘোষণা করেছিল 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে জানতে চাই, আপনাদের ওয়াদার কি কোনো দাম নেই? বাংলাদেশের ছাত্র জনতার রক্তের কি কোনো দাম নেই? যে রক্তের উপর দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন, সরকারের মধু খাচ্ছেন, তাদের সাথে কিভাবে আপনারা গাদ্দারি করেন? এই বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা যেভাবে রক্তের বিনিময়ে আপনাদেরকে সরকার প্রতিষ্ঠিত করেছে, সেভাবেই আপনাদেরকে টেনে হেঁচে জুতা পেটা করে প্রয়োজনে ওই সরকার থেকে নামিয়ে দেবে, তা দ্বিধা করবে না। আপনারা ভারতের রক্তচক্ষুর কারণে ভারতীয় আধিপত্যের কাছে আপোষ করে আপনারা সরকার গঠন করে জুলাই যুদ্ধের সাথে গাদ্দারি করবেন, আর জুলাই যুদ্ধ আপনার চেয়ে দেখবে, তা কোনোদিন হতে পারে না। এখান থেকে আমরা শহীদ মিনার থেকে আজকে ঘোষণা করতে চাই, যদি আপনারা আগামী কালকের মধ্যে এই ঘোষণাপত্র হাজির না করেন, বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আবারও জমিনে ঘেরাও করে আপনাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো। আমরা এখানে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অভাব প্রকল্প গত 28 দিন ধরে আমরণ অনশন এবং লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি। তো আমাদের আন্দোলনের 23 দিনের মাথায় আমাদের প্রকল্প পরিচালক, আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের সচিব মহোদয় স্যাররা আমাদের সাথে বসেছেন গত বৃহস্পতিবার, আপনারা জানেন, এবং ওনারা নেগোসিয়েশনের নামে ডেকে নিয়ে ওনাদের একপাক্ষিক সিদ্ধান্ত আমাদের মাথায় চাপিয়ে দিয়েছেন, যেখানে আমরা 2 দফা দাবি নিয়ে এখানে মানববন্ধনে এসেছি, আন্দোলনে এসেছি। যে আমাদের যেটা কথা ছিল, আমাদেরকে পদ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করতে হবে এবং আমাদের রাজস্বের আশ্বাস দিয়ে যে বেতন কর্তন করা হয়েছে সেটা ফেরত দিতে হবে, এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি। ওনারা আমাদের এই দ্বিতীয় দাবিটা তুলতেই দেন নাই এবং প্রথম বিষয়টা বলেছেন রাজস্ব এই মুহূর্তে করা সম্ভব নয়। আমরা জানালাম যে অন্যান্য দপ্তর এই সরকারের আমলে, মানে অন্তর্বর্তী সরকারের আমলে কারা কারা গিয়ে রাজস্বে গিয়েছে রেফারেন্স দিলাম, ওনারা বললেন যে এটা ওনার দপ্তর নয়। আসলে আপনারা তো জানেনই যে মন্ত্রণালয় টু মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করে। এক মন্ত্রণালয় যদি রাজস্বের কাজ করতে পারে তাহলে ওনারা কেন পারবেন না? ওনাদের তো ল্যাকিংস নাই। আর আরেকটা বিষয় আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন যে এই প্রকল্প আপাতত 1 বছর তারা এক্সটেনশনের চেষ্টা করছে এবং তার পরবর্তীতে আউটসোর্সিং এর 3য় পর্যায়ে আসবে এবং সেখানে এখান থেকে 30% মানুষ থাকবে এবং 70% মানুষ নতুন মানুষ নিবে। আমাদেরকে আমাদের জায়গা ছেড়ে দিয়ে নতুনদেরকে জায়গা করে দিতে হবে। এখন এখানে অনেকগুলো কথা আছে, সেটা আমাদের চাকরির, আপনারা জানেন যে সরকারি চাকরি 30 বছর যাবত করা যায়। আমার চাকরির বয়স 7 বছর। আমি কেন আমার চাকরি ছেড়ে দিয়ে নতুনদেরকে জায়গা করে দিব? তাহলে আমাদের হেড অফিসে যারা কর্মরত আছে, মিনিস্ট্রিতে যারা কর্মরত আছে, 55 বছর বয়সী মানুষজন, যারা সচিব স্যার আছেন, ওনারা রিটায়ার্ড পারসন, ওনাদেরকে আবার এনে তারা চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দিয়েছে। তাহলে আমরা কেন আমাদের জায়গা ছেড়ে দিয়ে নতুনদেরকে জায়গা করে দিব? এটা তো কোনো লজিক্যাল কথা হতেই পারে না। তার উপর থেকে যে আমরা আউটসোর্সিং এ যাব, এটাও তো আমাদের চাওয়া ছিল না। তাহলে তো 7 বছর আগে আমরা কেউ এসে অ্যাপ্লাই করতাম না। আউটসোর্সিং আমরা কেন হব? তো এই যে প্রহসনগুলো আসলে এগুলো বন্ধ করার দরকার। কারণ আমার সরকারের প্রয়োজনে সরকার একরকম ডিপিপি তৈরি করবে, মেধা সম্পন্ন মেয়েদের মেধা ব্যবহার করবে এবং তাদের টার্গেট পূরণ হয়ে গেলে মেয়েদেরকে ডাস্টবিনে ফেলে দিবে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে বা দলীয় ট্যাগ লাগিয়ে। এই জিনিসগুলো থেকে সরকার, মানে এগুলো যদি সরকার করে তাহলে তো সরকার বিতর্কিত হবে। এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে, যে এই ধরনের বিতর্কমূলক কাজগুলো যেন ওনারা না করে। আমরা চাচ্ছি ওনারা পেপার ওয়াইজ কাজ করুক, যেটা আমাদের সাথে কথা ছিল সেই অনুযায়ী কাজ হোক, যে আমাদেরকে পদ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করা এবং এই রাজস্বের আশ্বাস দিয়ে যে এতগুলো মেয়ের এতদিনের বেতন কাটা হয়েছে, 18-20 কোটি টাকা বেতন থেকে নেই, আরও বিভিন্ন ধরনের ভাতা কর্তন করা হয়েছে, এগুলো আমরা ফেরত চাচ্ছি। আজকে 28 দিন চলমান, যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মেনে নেওয়া হবে আমরা রাস্তা ছাড়ছি না। ওনার সর্বশেষ কথা ছিল এরকমেরই যে 1 বছর বাড়াতে চেষ্টা করছি, তোমরা ফিরে যাও। কিন্তু আপনারা দেখেন, একটা জিনিস আমি খুব সুন্দর করে বর্ণনা করি। 1 বছর যদি বাড়ানো হয় তার মানে আগামী জুন মাসে, আগামী বছর জুনে আমার চাকরি শেষ। আবার ওই টাইমে মানে সরকারের কেবল নতুন করে নির্বাচনটা হবে। তো ওই অবস্থায় নির্বাচন হয়ে গেলে তারা
কি বলে শপথ গ্রহণ করে এসে চেয়ারে বসতে পারবে না, তার আগেই আমরা আবার রাস্তায় চলে আসব। তো ওনাদের তখন আবার বলতে সুবিধা হবে যে সেই আওয়ামী লীগের মেয়েগুলো আবার চলে এসেছে সরকারকে বিতর্কিত করার জন্য। তো প্রত্যেকটা গভর্নমেন্ট নতুন করে আসলে আমাদের রাস্তায় আসতে হবে রিজিকের জন্য, এটা তো কোনো ল হতে পারে না। তা আমরা এটার প্রতিবাদ করছি। রাস্তায় কি আসলে মানুষ ভালো থাকে? আমরা কি রাস্তায় বেড়ে উঠেছি? আমরা কি ওই পরিবেশে বড় হয়েছি? বলেন। প্রয়োজনের সাপেক্ষে, প্রয়োজনের তাগিদে হাজারটা মানুষ, লাখো মানুষ আজকে রাস্তায় আসতে পারতেছে। তাদের আসার ক্ষেত্রে যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমাদের ক্ষেত্রে কেন সমস্যা হবে? আপনারা জানেন প্রত্যেকটা জিনিস সহজভাবে কোনোটাই অর্জিত হয় নাই। মুক্তিযুদ্ধ সহজে অর্জিত হয় নাই, জুলাই যুদ্ধ সহজে অর্জিত হয় নাই। এই যে প্রতিদিন চাকরি যুদ্ধ, বিভিন্ন যুদ্ধে লাখো লাখো মানুষ রাস্তায়। তো সবাই যদি আসতে পারে, আমরা কেন রাস্তায় আসতে পারবো না? যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। কারণ আমাদের দাবি অযৌক্তিকও নয়, আমাদের দাবি এমনও নয় আমরা সরকারকে ব্ল্যাকমেইল করছি। ব্ল্যাকমেইল, সিম্প্যাথি, এইসব শব্দগুলো চাকরির সাথে যায় না। এগুলো চাকরি পরিপন্থী শব্দ, এগুলো আমাদের সাথে আসবে, আমরা এগুলো প্রত্যাশা করি। বাচ্চা কোলে নিয়ে সিম্প্যাথি আদায় করে সরকারকে ব্ল্যাকমেইল করতে চাও? আমি যখন 7 বছর আগে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি নিজ যোগ্যতায়, সে সময় তো এই সিম্প্যাথি শব্দটা আসে নাই। আমাকে তো আমার চেহারা দেখে সিম্প্যাথি দেখিয়ে তো সরকার চাকরি দেয় নাই। আমাকে কেন 3 স্তরে পরীক্ষা দিতে হলো? আমাকে কেন টাকা খরচ করে অ্যাপ্লাই করতে হলো? আমি তো টাকা খরচ করে অ্যাপ্লাই করেছি, আমি রিটার্ন পরীক্ষা দিয়েছি, রিটার্নের টিকে আমি ভাইভায় এসেছি, তারপরে আমি কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হয়েছি, তারপরে আমার পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তারপরে আমাকে ফিজিক্যাল ফিটনেসের টেস্ট দিতে হয়েছে। তাহলে তখন তো আমার চেহারা দেখে সরকার সিম্প্যাথি করে আমাকে চাকরিটা দিল না। এখন আমার চাকরি সরানোর জন্য সিম্প্যাথি শব্দটা কেন আসতেছে? ব্ল্যাকমেইল শব্দটা কেন আসতেছে? সরকারি চাকরির বিধি অনুসারে আমি 30 বছর পর্যন্ত চাকরি করতে পারবো, এটা নিয়ম। আপনারা যদি বলেন আপনারা প্রকল্পে এসেছেন, তাহলে 30 বছর কেন আশা করেন? বাংলাদেশে যত দপ্তর আছে, মানে এই যে প্রকল্পগুলো, বড় বড় যত দপ্তর আছে, এখানের 80% মানুষ প্রকল্প থেকে আসা। তারা তো ব্ল্যাকমেইল করে আসে নাই। তারা যে প্রসেসে এসেছে, আমরা সেই প্রসেসে আসতে চেয়েছি। তাহলে ব্ল্যাকমেইল, সিম্প্যাথি, এইসব শব্দগুলো কেন আসবে? শুধুমাত্র আমরা নারী সেই জন্য আসবে? এটা তো হওয়া উচিত নয়। কারণ যোগ্য যে মানুষটা যোগ্যতার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া, তার সাথে এইসব সিম্প্যাথি, ব্ল্যাকমেইল, এইসব শব্দগুলো যায় না। এই যে দেখেন, একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে 28 দিন ধরে এখানে আছি, খরচটা কিভাবে মেনটেইন হচ্ছে। আপনারা খোঁজ নিতে পারেন যে সারা বাংলাদেশ থেকে আমরা একটা পয়সাও তুলি নাই। এখানে যে যে আসতেছে তার ব্যক্তিগত টাকা থেকে আসতেছে, থাকতেছে, খাইতেছে এবং আসতেছে, যাচ্ছে। যারা আসতেছে এই 28 দিন ধরে শুধু তারাই নাই, আমরা যারা কমিটি মেম্বার আছি তারা আমরা 28 দিন আছি। কিন্তু আর বাকি যারা আছে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে শিফটিং এর মাধ্যমে এক মেয়ে এসে 1 সপ্তাহ, 4 দিন, 3 দিন, সর্বনিম্ন 3 দিন করে এখানে অবস্থান করে চলে যাচ্ছে, আবার তার কলিগকে পাঠিয়ে দিচ্ছে। তো এই যে 3 দিন 4 দিন করে এক দিন এসে ঢাকায় থাকা খাওয়া, তাদের জন্য তো আসলে কোনো এরকম কোনো বিষয় নয়। আর যারা আমরা কমিটি মেম্বার আছি, আপনারা মানে জানেন, এটা আমরা আমাদের ফ্যামিলির কাছ থেকে আপাতত খরচটা মেনটেন করছি। যেমন আমি আমার স্বামীর কাছ থেকে টাকা নিচ্ছি, এটা স্বাভাবিক। এতদিনের এত টাকা তো আমার নিজের টোটাল বেতনটা আমি এখানে ঢেলে দিছি, কিছু তো করার নাই। আমি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চাই এই মুহূর্তে। এই জন্য হইতে চাই, বিগত যারা রাষ্ট্র চালাইছে তারা সবগুলো ব্যর্থ। 3টা দল চালাইছে, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, তারা 3টা জনগণের মনের অশান্তি দিছে, শান্তি দিতে পারে নাই। যার জন্য আজকে আমি এখানে আসছি, বউ বাচ্চা পালায় তুইয়া রাষ্ট্র চিন্তা করতেছি আমি। একটা কারণ, ইউনূস সাহেব ব্যর্থ, উপদেষ্টারা ব্যর্থ। উপদেষ্টারা যাই কিছু পোলাপান ছিল, তারা কল্যাণের জন্য কাজ করতে আসছে, আইসা তারা কি করছে, নতুন একটা দল করছে, এনসিপি দল। তার মানে কি করছে, জনগণের মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত করছে। তো এখন জনগণ তাদেরকে ঘৃণা ছাড়া কিচ্ছু করে না, যদি সামনে পায় না মারবে। তারা করবার দরকার ছিল মানুষের কল্যাণের কাজ, মানুষের পাশে দল বধ করে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন জেলায় তারা একটা গ্রুপ করে কাজ করতো। তখন জনগণও তাদেরকে বলতো নির্বাচন করো ভাই, নির্বাচন করো। কিন্তু তারা সেটা করে নাই, তারা নিজেরাই কোটি কোটি টাকা এখন লুটপাট করে নিয়েছে। কেন জানেন? তাদের ব্যাংকে কয় টাকা ছিল? তাদের ব্যাংকও খালি ছিল, খালি। আর আজকে সুইস ব্যাংকে শুনলাম 8,000 কোটি টাকা মনে হয়ে গেছে। আর শেখ হাসিনা থাকতে 237 টাকা কত কোটি টাকা ছিল, এই যমুনার খবর এটা। তাহলে চিন্তা করেন, আগের চেয়ে 3 গুণ টাকা এখন বাড়ছে। এই টাকাগুলো কারা নিছে? যারা ক্ষমতায় এখন আছে তারাই তো নিছে।
আমি তো নেই নাই, যারা ক্ষমতা তারাই নিছে, কিন্তু সে দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ আমি শফিক মোল্লা করবো। আমাকে ইন্নু সাহেবকে বলছি, আমি চিঠি পাঠাইছি, আমি 3 মাসের না 6 মাসের টাইম দেখ, আমি যদি না পারি আমি স্বইচ্ছায় আমার অপরাধ স্বীকার করবো, আমাকে শাস্তি দিবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি পারবো আমি, কিন্তু শিক্ষাগত যোগ্যতা আমার নাই, অল্প। আমি কিন্তু শিক্ষাগত যোগ্যতা আমার ট্যালেন্ট আছে, আমার ট্যালেন্ট আছে। আমি প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় হেলিকপ্টার নিয়ে মাইকু নিয়ে আমি ঘুরবো, মানুষের দ্বারে দ্বারে যাইবো, কি সমস্যা কি প্রবলেম, বেকার মুক্ত এবং মানুষের চিকিৎসা, ওষুধ পানি সব কিছু করবো ইনশাল্লাহ। সচিবালয়, মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এবং বিভিন্ন ইউনিয়ন শাখা এবং সাংবাদিক প্রশাসন, তাদের নিরাপত্তা কিন্তু সরকার দিতে পারে না, ব্যর্থ। যার জন্য আমি আজকে একাই এই কাজ করতেছি, আমার নিজের টাকা দিয়া গাড়ি চালায়া, ভাড়া গাড়ি চালায়া। আমি চাই আমাকে ইউনূস সাহেব ডাইকা নিয়ে 6 মাসের দায়িত্ব দেখ। ইউনূস সাহেব তো চলে যাবে 2 দিন পরে, তো চলে যাবার আগে দেশটা সংস্কার করি, দেশটা ঠিক করি। ঠিক করার পরে জনগণ যদি বলে নির্বাচন দেন, কয়টা বলবে বিএনপি আওয়ামী লীগ না, জনগণ নিঃস্বার্থ জনগণ, তারা বলবে নির্বাচন দেন, তখনই নির্বাচন হবে। এখন একজনের পরে নির্বাচন দেলাইন কাল্লা, একজনকে পরশু, আর এরা লুটপাট করার জন্য আসতেছে। চিন্তা করেন না, আমি থাকতে লুটপাট করতে দিব না ইনশাল্লাহ। হুঁশিয়ার করে ট্রাম্প প্রশাসনকে জানাতে চাই, তুমি এইবার ট্রাম্প একটি যুদ্ধই দেশের রুশানলে পড়েছ। তোমার ওই মধ্যপ্রাচ্যের 40,000 সেনা, ওই সিরিয়া, কাতার, বিভিন্ন জায়গায় তোমার যে মার্কিনের যে ঘাঁটি আছে, তুমি সেই 40,000 সেনাদের জীবন অনিশ্চয়তা করে দিয়েছ, হুমকির মুখে ফেলে দিয়েছ। অচিরেই তোমাকে এই মার্কিন ঘাঁটিগুলো থেকে, ওই মধ্যপ্রাচ্য থেকে তোমার এই ঘাঁটি হাত গুটিয়ে নিতে হবে। তুমি মনে করতে পারো তোমার অস্ত্রের ব্যবসা আধিপত্য বজায় রাখার জন্য তামাম দুনিয়ায় তুমি মুরব্বি করবা। এই বর্তমান বিশ্বে, এই আধুনিক যুগে এখন আর সেটি সম্ভব নয়। ইরানের মিসাইল যদি তোমার ওই স্থাপনায় হামলা করে 1-2 মিনিটের মধ্যেই সেটা ধ্বংস করে দেওয়া সম্ভব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, আমেরিকা তুমি যদি তোমার বোঝ না বুঝো, ইরানের পক্ষ থেকে তোমার ওই স্থাপনায় হামলা করে প্রয়োজনে তোমার প্রতি শিক্ষা দেওয়া হবে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তামাম দুনিয়ার নিপীড়িত মানুষের সাথে স্বার্থে রাজনীতি করে। আজকে ইরানের এই দুর্যোগের সময় আমরা ইরানের বীর জনতার পাশে দাঁড়িয়ে এই প্রেস ক্লাবের ক্ষুদ্র পরিসরে বলতে চাই, এই মার্কিন সাম্রাজ্যবাদ তোমাদের যুদ্ধবাজ মন মানসিকতা পরিহার করে অবিলম্বে সেখান থেকে হামলা প্রত্যাহার করে তোমাদের যে পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। সেখান থেকে তোমরা যদি সরে না আসো, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিশ্ব বিবেককে জাগ্রত করে, তামাম দুনিয়ার মানুষের বিবেককে জাগ্রত করে তোমাদেরকে পতন করার কাজ ত্বরান্বিত করবে। ওই ব্যর্থ এবং ছোট জগন্নাথ যে জাতিসংঘ, আমরা আহ্বান জানাই আমেরিকার কবলে না পড়ে ওই জাতিসংঘের পক্ষ থেকে অবিলম্বে ফিলিস্তিনের গাজায় এবং ইরানে যে অনেক হামলা, বোমা হামলা, মিসাইল আক্রমণ, সমস্ত কিছু বন্ধের উদ্যোগ গ্রহণ করুন। বাংলাদেশের জনগণ, শান্তিকামী জনগণ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমরা এই আহ্বান জানাতে চাই, শান্তির পথে হাঁটুন, অন্যথায় যুদ্ধ বাঁধে আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, আপনারা সহজে পার পাবেন না। সুতরাং জাতিসংঘ সহ বিশ্বের সমস্ত আন্তর্জাতিক সংস্থাকে উদ্যোগ নিয়ে এই অন্যায্য হামলার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে রক্তিম শুভেচ্ছা অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। এক লড়াই করো, মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, নিপাত হাত গুটাও মার্কিন, ফুরিয়ে গেছে তোদের দিন, দুনিয়ার
একের পরে ইরানের উপরে হামলা পরিচালনা করছেন। ইসরায়েল হামলা পরিচালনা করছেন। জনগণের কাছে পৃথিবীর বাসীর কাছে স্পষ্ট ইসরায়েলের লম্বা হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা জানি কোনো কারণ ছাড়াই রাতের অন্ধকারে ইসরায়েল ইরানের উপরে আক্রমণ চালিয়েছে। কোনো ঘটনা নাই, কোনো যুদ্ধ নাই, কোনো উস্কানি নাই, কোনো কারণ ছাড়াই ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়েছে মার্কিন জোট এবং ইসরায়েল, এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানানোর ভাষা আমার নাই। নিরাপদী ইরানের শিশুর মধ্যে যে কোনো একজন হতে পারত জাফর ফানামি, আমরা যাকে অস্কার বিজয়ী চলচ্চিত্রকার হিসেবে চিনি। এই শিশুদের মধ্যে যে কোনো একজন হতে পারত আলী দায়, যে আলী দায়কে বলা হয় ইরানের মেসি। আমরা এই শিশুসহ যারা নিহত হয়েছে তাদের আত্মার মাঝখানার কামনা করছে এবং সমস্ত পৃথিবীতে মানুষ যেভাবে জেগে উঠেছে সেই মানুষকে সাধুবাদ জানাচ্ছি। আর এখন দেখছি পুরো বিশ্বব্যাপী মুসলিমদের উপরে কি একটি নির্যাতন, নিপীড়ন, অত্যাচার শুরু হয়ে গিয়েছে। বিশ্ব মুসলিম বিবেককে বলবো এবং বিশ্ব বিবেককে বলতে চাই যে আপনাদের বিবেককে জাগ্রত করুন, আপনারা রুখে দাঁড়ান এই ইসরায়েলি আগ্রাসন এবং আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়ানোর এটাই এখন মুখ্য সময় বলে আমরা মনে করি। আলোচনার শুরুতে আমি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সেই বীর সেনানীদেরকে, একই সাথে স্মরণ করছি আমাদের যে সদ্য সাবেক যে আমাদের গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানের বিপ্লবী ছাত্র জনতাকে স্মরণ করছি, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এখানে উপস্থিত বসতে পেরেছি। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে বক্তব্য শুরুতে আমি হেলাল হাফিজকে স্মরণ করতে চাই। হেলাল হাফিজ বলেছিলেন, যদি আমরা তার ভাষ্য মতো বলতে চাই, যে কথা ছিল একটি স্বাধীন পতাকা পেলে আমরা গাইব না আর বেদনার গান। আমরা এখানে আসার আর চেঁচাবো না, বঞ্চনার কথা বলে, দুঃখ দুর্দশার কথা বলে আমরা চেঁচাবো না। অথচ দেখেন আমাদেরকে আবারও বারবার করে আবারও গিয়ে এত গণ অভ্যুত্থানের পরে, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে এখানে এসে বলতে হচ্ছে যে আমার ডাকসু কি আমার অধিকার নাকি আমরা আনুষ্ঠানিকতা? ডাকসু কেন হবে না? গত 10 মাস ধরে আমাদেরকে বারবার করে রাস্তায় আপনার নামতে হচ্ছে। আমার বোনদেরকে একটা সিটের জন্য হচ্ছে বিসির বাসভবনের সামনে প্রতীকী অনুষ্ঠান করতে হচ্ছে। আর কেন করতে হচ্ছে? এমনটা তো কথা ছিল না। আমরা তো 15 জুলাই তো আমরা সেই বার্তা দিয়ে দিচ্ছি ছাত্রলীগকে হটানোর মধ্য দিয়ে। আমরা তো তখনই একটা মেসেজ দিয়ে দিচ্ছি, না আমরা সেই কালচার চাই না, আমরা সেই দাসত্বের কালচার চাই না। আমরা যে কুক্ষিগত করা যে কালচার এই ক্যাম্পাসের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, সেই কালচার তো আমরা চাই না। সেই মেসেজ তো আমরা দিয়ে দিচ্ছি এবং সেই কাজ আমরা সফল হয়েছি। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে হচ্ছে কিছু যে হার্শ রিয়েলিটি সেটা কথা বলতে চাচ্ছি। দেখেন, এই যে আমরা বলতেছি যে ক্যাম্পাসের মধ্যে একটা কুক্ষিগত রাখা কালচার এখানে কায়েম করা হয়েছিল, সেটা খুবই সূক্ষ্মগতভাবে, খুবই পরিকল্পিতভাবে, খুবই হচ্ছে গিয়ে কি ষড়যন্ত্রমূলকভাবে সেটা চালু করা হয়েছে। আমরা দেখেছি, দেখেন এই যে 71 পরবর্তী কিংবা 71 আগে কিংবা যদি আমরা 90 গণ অভ্যুত্থান বলি, যখনই যে সরকার ক্ষমতা এসেছে সেই সরকার এই ক্যাম্পাসগুলোকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়তে তারা হচ্ছে এখানে শিক্ষার্থীদেরকে একটা পুতুল হিসেবে তারা ব্যবহার করতে চেয়েছে, তাদের দাস বাড়ি রাখতে চেয়েছে। তারা ক্যাম্পাসগুলোতে হচ্ছে একটা কুক্ষিগত রাখা কালচার, যেটা দাসত্বের কালচার, যেটা সেটা তারা বানিয়ে রাখতে চেষ্টা করেছেন। সেটাও শিক্ষার্থী দিয়ে, শিক্ষকদের দিয়ে। আপনি দেখেছেন যে যখনই যে সরকার ক্ষমতা এসেছে সেই সরকারের লাঠিয়াল বাহিনী দ্বারা, সরকারের যে ছাত্র সংগঠন দ্বারা সবসময় ক্যাম্পাসগুলোতে একটা আধিপত্যবাদ তারা কায়েম করেছে। আমরা দেখেছি শিক্ষার্থীর যে অধিকারের যে বিষয়টা, সেটা সবসময় উপেক্ষিত ছিল, লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল। আমরা একটা কথা বলি, দেখেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কেন্দ্রে গড়ে উঠেছে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। আপনি দেখেন এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কর্মচারীদের জন্য বিশাল বিশাল আবাসন ভবন হয়, শিক্ষকদের জন্য আবাসন ভবন হয়। বলা হয়ে থাকে, দেখেন যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা যারা শিক্ষক হবেন তারা মনে হয় এই দেশের মধ্যে একটা স্বর্গে চলে গেছেন, তারা মানে মৃত্যুর আগে তারা স্বর্গে চলে গেছেন। কারণ কি জানেন? তাতে কোনো জবাবদিহিতার জায়গা নাই। অথচ দেখেন, আমি যেটা বলতেছিলাম, দেখেন এই যে এই ক্যাম্পাস আমার আপনার শিক্ষার্থীদের কেন্দ্র করে ক্যাম্পাস, কিন্তু এই ক্যাম্পাসে আমি আপনি সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি নিপীড়িত, সবচেয়ে বেশি অবহেলিত আমি আপনি। কারণ কি জানেন? কারণ আমাদের পক্ষে কথা বলার মতো কেউ নেই।
আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই। কার কার পক্ষে আছে দেখেন, আবাসন ভবন আছে কার, বহুতল আবাসন আছে কার, কর্মচারীদের, কারণ তাদের প্ল্যাটফর্ম আছে। আপনি দেখেন করোনা মহামারী বলেন কিংবা হচ্ছে কি ঝড় তুফান, মানে কেমন হয়ে যাবে তার আগে হচ্ছে শিক্ষকদের নির্বাচন হয়, করোনার মধ্যে হচ্ছে কর্মচারীদের নির্বাচন হয়। কিন্তু আমার যেই এটা হচ্ছে কি দীর্ঘদিন থেকে এটা হচ্ছে পরিকল্পিতভাবে হচ্ছে। এর আগে যখনই আমরা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে আসে নাই, এর আগে আমি যেটা বলছি দেখেন, যখনই যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার এখানে হচ্ছে কি পরিকল্পিতভাবে এখানে ছাত্রদেরকে হচ্ছে নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা করেছে, দাস বাড়িয়ে রাখার একটা মেকানিজম, একটা টুলস এখানে হাজির করে রেখেছে। আপনি দেখেন যে এখানে শিক্ষার্থীরা আজকে কেন, আপনি যদি নিরাপত্তার কথা বলি, আমার ক্যাম্পাসে কেন আমি হচ্ছে কি নিরাপত্তার কথা বলবো? আজকে 10 মাস পার হয়ে গেছে, দেখেন আমি বারবার করে বলতেছি যে আমার ক্যাম্পাসে নিরাপত্তা নাই। কেন আমরা হচ্ছে নিরাপত্তার জন্য নতুন করে আন্দোলন করতে হবে? আপনি দেখেন যেই প্রত্যাশারী আমরা হচ্ছে কি 5 আগস্ট আমরা সংগঠিত করেছিলাম, আমরা সফল হয়েছিলাম। 5 আগস্ট পরবর্তীতে আমার বন্ধু সাম্যক এখানে আমার ক্যাম্পাসের মধ্যে খুন হতো না যদি ক্যাম্পাসে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নিশ্চিত হতো। তাহলে অবশ্যই এই ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীদের যে প্রতিনিধি সে অবশ্যই তার দায়বদ্ধতার জায়গা থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতো, তাহলে আমার বন্ধু সাম্য এখানে খুন হতো না। আচ্ছা, আমরা তো এখানে 28 দিন ধরে বসে আছি। 19শে জুন আমাদের সাথে উপদেষ্টা একটা আলোচনার জন্য ডেকেছে। উনি কিন্তু আমাদের কারো কথা শুনেনি, উনি একপাক্ষিক একটা ডিসিশন আমাদের মধ্যে চাপিয়ে দিতে চাচ্ছে, যার প্রেক্ষিতে ওই 19 তারিখ বিকালবেলা একটা চিঠি করে আমাদের প্রধান কার্যালয় থেকে যে আমাদেরকে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য। আমরা এখানে ওই দিন 23তম দিন ছিল, 23টা দিন পার করেছি, রোদ বৃষ্টি ঝড়, কেউ আমাদেরকে দেখতে আসেনি, কোনো সহানুভূতি আমাদের প্রতি ছিল না। উনাদের একটা চিঠিতে আমরা চলে যাব, উনারা নিয়ম ভেঙেছে, উনাদের কথা রাখেনি। আচ্ছা, কিন্তু গত রবিবার যখন হচ্ছে যে দেখছে যারা আন্দোলনরত এবং কর্মবিরতিতে আছে কেউ যায়নি অফিসে, এখন গণহারে কি করতেছে, আমাদেরকে শোকজ দিচ্ছে। গতকালকে আমি আমার শোকজ লেটার হাতে পাই, তাও রাত্রে 9টা বাজে, আমি দেখাইতে পারবো রাতের 9টায় আমি শোকজ লেটার হাতে পাই। এরকম অনেকেই হচ্ছে যে শোকজ লেটার পেয়েছে, কিন্তু আবার অনেকেও পায় নাই। এটাও এক ধরনের হচ্ছে যে বৈষম্য তৈরি করতেছে। মানে হচ্ছে যে এক জায়গায় আমরা সবাই আসছি, এর মধ্যে কিছু মানুষ হচ্ছে যে শোকজ পেয়েছে, কিছু মানুষ হচ্ছে যে দেয়নি। তো মানে যেন বিভেদটা সৃষ্টি হয়ে যায়। এই হেড অফিস ওনাদের এই বৈষম্যগুলি মানে হচ্ছে যে কবে দূর হবে আমার জানা নেই। আর আমরা যে হচ্ছে যে এখানে এসেছি, আমরা তো এসেছি হেড অফিস যে রুল ওরা ব্রেক করেছে, ওরা যে আইন ব্রেক করেছে সে জবাব দিতেই আমরা তার প্রতিবাদে আমরা এখানে বসেছি। তাহলে ওরা এই শোকজ দিয়ে কি প্রমাণ করতে চায়? আপনাদের মাধ্যমে আমাদের হচ্ছে যে তাদের কাছে প্রশ্ন যে শোকজ দিয়ে ওনারা কি প্রমাণ করতে চায়? আর শোকজ কাউকে দিচ্ছে না, কারণ আমাদের কাছে লিস্ট আছে এই পর্যন্ত যারা আমাদের আন্দোলনের সাথে যুক্ত। আমরা এর পুরাই তীব্র একদম নিন্দা জানাই, প্রতিবাদ জানাই যে এটা খুবই একটা মানে হচ্ছে যে আনঅফিসিয়াল একটা কাজ করেছে। ওনারা চাইলে আমাদের সাথে পারতো, আমাদের সাথে বসতে পারতো, আমাদের কথা শুনতে পারতো। মানে ওনারা পুরাই একটা আনঅফিসিয়াল মানে হচ্ছে যে কাজ করেছে। কারণ আন্দোলন তো আমরা অধিকারের আদায়ের জন্য করছি, আন্দোলন তো এখানে হচ্ছে যে হঠাৎ করে বসে যুক্তিহীন কোনো কথার জন্য আন্দোলন করেনি। তাইলে অধিকারের জন্য আন্দোলন করলে কোন জায়গায় আছে যে শোকজ খেতে হবে? ওনারা যে আমাদের প্রকল্পের নিয়োগের সময় যে ডিপিপিতে লেখা ছিল যে প্রকল্পের মেয়াদ শেষে রাজস্বকরণ করা হবে, তাহলে ওনারা যে এই কথাটা ব্রেক করেছে, ওনারা যে এটা রাখেনি, তাহলে এর বিচার কে করবে? এর বিচার আমি হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, ওনার কাছে ছেড়ে দিচ্ছি যে আমরা একটা প্রকল্পে নিয়োগ পেয়েছি, একটা প্রসেসের মাধ্যমে হচ্ছে যে নিয়োগ হয়েছে আমাদের, এবং সেটা যেন হচ্ছে যে ওনারা অব্যাহত রাখে, যে প্রসেসে যে কমিটমেন্টে আমাদেরকে নিয়োগ দিচ্ছে সেই কমিটমেন্ট যেন ওনারা রক্ষা করে, তাহলে আমরা হচ্ছে যে ঘরে ফিরে যাব। না, এই যে আমরা 28তম দিন পর্যন্ত আজকে আমরা সন্ধ্যায় বাসায় চলে যাই না, তবে কিছু মানুষকে আমরা পাঠিয়ে দিই যারা হচ্ছে যে অসুস্থ, যাদের হচ্ছে যে ছোট বাচ্চা আছে, এরপরে হচ্ছে যে অনেকেরই দেখা যায় অনবরত এখানে একটানা থাকতে থাকতে ইউরিন ইনফেকশন থেকে শুরু করে অ্যালার্জি থেকে শুরু করে বিভিন্ন সমস্যা হয়ে গেছে। তো ওদেরকে আমরা বাসায় পাঠিয়ে দিয়ে আমরা হচ্ছে যে 15-20 জনের মতো আমরা এখানে রাত্রেও থাকছি আমরা। হ্যাঁ, অবশ্যই রিস্ক। এই রিস্কটা তো হচ্ছে যে রাষ্ট্রের দেখা উচিত। এটা যদি রাষ্ট্রের অথবা আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাথা ব্যথা না হয়, তাহলে আমরা তো অবশ্যই আমাদের দাবির জন্য অনড় থাকবো। কারণ আমাদেরকে তো লিখিত দেওয়া ছিল যে আমাদের প্রকল্পের মেয়াদ শেষে আমাদেরকে রাজস্বকরণ করা হবে, আমাদের ডিপিপিতে লিখিত ছিল। তাহলে ওনারা এখন কথা ব্রেক কেন করবে? এটা তো হতে পারে না। হ্যাঁ, অবশ্যই ওনারা জানে। আমরা তো 19 তারিখ হচ্ছে যে আমাদের উপদেষ্টা মহোদয় শারমিন স্যারের সাথে বসেছি।
তো উনি একতরফা কথা বলেছেন, উনি আসলে আলোচনার জন্য ডেকেছেন, ডেকে আলোচনা তো হয়নি, উনি শুধু হচ্ছে যে নিজের মানে আমাদের এর আগেও যে আমাদের পিডি স্যার ডিপিটি স্যাররা বলেছে, আমাদের সচিব স্যাররা যে কথা বলেছে সেম কথা উনিও বলেছে। উনি বলেছে যে 1 বছর বাড়বে, তাও হচ্ছে যে প্রকল্প ক্লোজ করার জন্য যে যাবতীয় কার্যক্রম নিতে হবে। আমাদের প্রকল্পটা তো হচ্ছে যে সারা বাংলাদেশে বিস্তৃত, তো 1 বছর এই জন্য বাড়বে, এরপরে 1 বছর পরে এটা আউটসোর্সিং ভাবে আসতেছে। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা তো 3 ধাপে পরীক্ষা দিয়ে এখানে আসছি, আউটসোর্সিং যদি সেই 7 বছর আগেও আমরা পেতাম, আমরা তো এখানে জয়েন করতাম না, তাহলে আমাদের নিয়ে কেন এরা খেললো? একটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, এই যে ডিপিপির কথা বলছি যে আমাদের প্রকল্প শেষে রাজস্বীকরণ করা হবে, এটা তো একটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ছিল। হ্যাঁ, আমরা তো ডিপিপিটা ওদের কাছে থাকে, ইন্টারনাল ব্যাপার, আমরা তো ওদের কাছ থেকে চুরি করিও না এবং ওদের কাছ থেকে পাই না, এটা একটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ছিল। আর ওয়েবসাইটে কোন তথ্যগুলি থাকে? আপনি একটা জাতীয় তথ্য বাতায়নে কোনো কিছু দরকার হলে আপনি হচ্ছে যে কোনো অফিসারের নামও যদি আপনার দরকার হয়, আপনি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে আপনার ইনফরমেশন থাকবে। তাইলে ওয়েবসাইটে যদি ভুল অথবা ভুয়া ইনফরমেশন থাকে, তাহলে এর দায় কি আমরা নিব নাকি? এর দায় তো আমরা সাধারণ মানুষ, এই যে 7টা বছর অপচয় করেছি, আমরা নিব না? আমরা হচ্ছে যে ঘরে ফিরে যেতে চাই, আমরা আসলেই চাই আমরা চাকরিতে ফিরে যাই, এই জন্যই লড়তেছি। এটা আমাদের যেন দাবিগুলি মেনে নিয়ে আমাদের চাকরিতে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন। যতদিন দাবি না মানে ততদিন তো আমাদের আন্দোলন চালাতে হবে, কারণ এটা আমাদের রুজি রুটির ব্যাপার। উপদেষ্টা মহোদয় স্বয়ং নিজে বলেছে আমরা সিম্পিতি পাওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসছি। আরে বাবা, বাচ্চার মারা হচ্ছে যে বাচ্চার ভবিষ্যৎ সুনিশ্চিতের জন্য সে কাজ করেছে, চাকরিতে ঢুকেছে। এখন দেখছে যখন বাচ্চার ভবিষ্যৎ সুনিশ্চিত না, চাকরি হচ্ছে যে কয়দিন পরে নাই, তখন কি সে বাচ্চা নিয়ে হচ্ছে যে রাস্তায় নামবে না? সে দুধের বাচ্চাকে কি বাসায় রেখে আসবে? এই জিনিসটা যদি আমাদের উপদেষ্টা মধ্যে মহিলা হয়ে না বুঝেন, তাহলে কে বুঝবে? উনি বলতেছে আমরা ব্ল্যাকমেল করতেছি, বাচ্চা নিয়ে এসে সিম্পিতে দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে সরকারকে। এটা কি ধরনের ব্ল্যাকমেল? উল্টা উনারা আমাদেরকে ব্ল্যাকমেল করতেছে, কারণ হচ্ছে যে উনারা এই যে বাচ্চা নিয়ে এখানে আমরা পড়ে আছি, আমরা এখানে নারীরা পড়ে আছি, উনারা আমাদের দিকে তাকাচ্ছে না। এর চেয়ে বড় ব্ল্যাকমেল আর কি হতে পারে একটা রাষ্ট্রে? তারা 5ই আগস্টের পর থেকে তোফাজ্জল হত্যাকাণ্ডের আগ পর্যন্ত যা কিছু ঘটেছে, যা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা সবকিছু ছাত্র সংগঠনগুলিকে বাইরে রেখে ফেলেছে। এবং তারপর তোফাজ্জল হত্যাকাণ্ডের পরে যখন দেখা গেল ছাত্র রাজনীতি নিষিদ্ধের নাম করে আসলে হলে হলে এক ধরনের মব পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তখন প্রশাসন বাধ্য হয়ে বাকি ছাত্র সংগঠনগুলির সাথে কথা বলা আরম্ভ করলো। তারপরের দিন থেকে কিভাবে যেন তোফাজ্জলের মৃত্যুর মধ্য দিয়ে ছাত্র সংগঠনগুলো লেজিটিমেট স্টেক হোল্ডার হয়ে গেল। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু গণ দাবি ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তো যাদের গণ দাবি ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, তাদের ডাকসু বিষয়ক কোনো আলোচনায়ও আমি খুব বেশি সিরিয়াসলি নেই এমন না। এগুলা বাতাসের মতো, বাতাস আজকে বাম থেকে ডানে গেলে তারাও ওই দিকে যাবে, কালকে বাতাস উল্টা দিকে ঘুরে গেলে তারাও উল্টা দিকে যাবে। কাজে পপুলিজম দিয়ে ছাত্র রাজনীতি হয় না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা 2024-এর নির্বাচনের আগে ওইখানে তারা একটা প্রোগ্রাম করছিলাম, এখানে অনেক লোক ছিল, এখানে কাদের ছিল, আরো মানুষজন, উমামাও ছিল, আরো মানুষ ছিল। তো তখন সব মিলায় 70 থেকে 80টা লোক ছিল মনে হয়। তো তাহলে বাকি গোটার তখন জনরায় কি ছিল, আমরা কি বলবো, তখন জনরায় কি ছিল? তো এই যে বিভিন্ন অযৌক্তিক কাজকে জনরায় বলে চালায় দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা থেকে আমাদের বাইরে হতে হবে। একটু কথা থেকে সরে গেছিলাম, সেটা হচ্ছে আচ্ছা তোফাজ্জল হত্যাকাণ্ডের কথা আমরা জানি। তোফাজ্জল হত্যাকাণ্ড নিয়ে আমরা এটাও জানি যে তোফাজ্জলের হয়ে যিনি মামলাটি দায়ের করেছেন তার এক কাজী, চাচাতো বা খালাতো বোন, আমি একটু ভুল বলতে পারবো, মানে মোদ্দা কথা তার এক কাজী বোন, তিনি কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণে এই যে গোটা প্রক্রিয়াটা, তদন্ত প্রক্রিয়াটা ব্যাহত হয়েছে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আমলনামা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আমলনামা হচ্ছে ওই যে উল্টা পাশে শেখ হাসিনার যে ছবিটা এখন আছে, এই শেখ হাসিনার ছবিটা মুছে ফেলা হয়েছিল। এবং যখন মুছে ফেলা হয়েছিল, একজন প্রক্টর নিজে থেকে বলছিলেন যে এসবির একজন কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে, সেই এসবির কর্মকর্তা তাকে বলেছিল এটা বুঝতে হবে, তিনি বুঝেন না এটা কত গুরুত্বপূর্ণ। এবং তার পরবর্তীতে দেখা গেল যে এসবিটাকে কোন এসবির কথা তিনি করেছেন, এই কথা তিনি সম্পূর্ণ এড়াই গেলেন, অস্বীকার করা শুরু করলেন। এবং আমরা জীবনেও জানতে পারলাম না ঘৃণাস্তম্ভ মুছার নির্দেশটা আসলে কে দিচ্ছিল। এই তথ্য এখন আমাদের কাছে কারো কাছে নাই, কিন্তু ঘৃণাস্তম্ভ কিন্তু মুছা হয়েছে। শেখ হাসিনার মুরাল পুরানো হয়েছে। এই মুরালটা যেটা আমাদের সামনে আছে, এটা বানানোর আগে শেখ হাসিনা আর একটা মুরাল বানানো হয়েছিল আনন্দ শোভাযাত্রার জন্য। সেই মুরালটা একদম সম্পূর্ণ সিকিউরিটির মধ্যে, চারুকলায় সন্ধ্যার পরে আমরা যাইতে পারি না,
আমরা চারুকলা গেলে গেট লাগানো থাকে, 17টা বক্তব্য দেওয়া লাগে, ভাই আমি অমুক ছাত্র সংগঠন করি, ভাই আমি অমুক ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাছাড়া ঢোকা যায় না। সেখান থেকে একটা লোক গেট টপকায় যায়, একটা মুরাল পুরায় ফেরত চলে আসছে। শেষ খবর পাওয়ার পর্যন্ত সেই লোকটা ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, আপনারা একটু খোঁজ নিন। সে লোককে ধরা হয় না, ধরা যায় না। ইভেন কয়েকদিন আগে একটা ককটেল বিস্ফোরণ হয় না, 5-6টা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ককটেল পাওয়া গেছে। তাহলে এখন কেউ বলতেছে না যে প্রক্টর নিজে ককটেল মারছে, এই দাবি কেউ করে না। কিন্তু কথা হচ্ছে এই যে ককটেল মারা হয়, ককটেল বানানো হয়, ককটেল পাওয়া যায়, এই যে ঘৃণাস্তম্ভ মুছা হয়, এই যে শেখ হাসিনার মুরাল পুরানো হয়, এই যে তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটে, এখানে এই যে সাম্য হত্যাকাণ্ড ঘটে, সেইগুলার বিহিত করতে এতখানি অথর্ব যেই প্রশাসন, সেই প্রশাসন আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে ডাকসুর সময়, এটা আমরা বিশ্বাস করি না। তখন কেন বানাইলেন? আমি তো গেছি, পানি আছে, অনেক সব পানি আছে। হ্যাঁ, কেন কেন দিছেন? আমি পানি যাই নিয়ে আসছেন আজকে 1 লিটার নিয়ে আসছেন। ধরেন ভাই, তাহলে আমি বাজানের দুধটা পরীক্ষা করা শুরু করি। এই যে কার্যক্রম, একটু আলোতে আসেন, এখানে আসেন। যদি আজকে আপনারটা ভালো হয়, আপনি 30 লিটার একটা বালতি পাবেন ইনশাআল্লাহ। বাবা দিব তো আমরা, আপনি নিবেন না কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু আগাই নিয়ে আসেন, দেন আমার কাছে দেন, আমি এখন দেখাই। নড়ায়েন না কাকা, নড়ায়েন না। আপনার এই গাভীর মধ্যে 20% অর্থাৎ 300 গ্রামের কাছাকাছি পানি। 1 কেজি দুধে 300 গ্রাম পানি। এখন এই জন্য আপনি দুধ নিয়ে পালাচ্ছেন কেন? এখন ধরেন, শুনেন, যদি আপনি দুধ জাল দেন, আমি বলি, যদি আপনি জাল দেন তাহলে দুধটা আরো ভালো মাপ হবে। আমার কাছে প্রমাণ আছে। আপনি চ্যালেঞ্জ করলে আমি ল্যাব টেস্ট করাবো, আইনের রাস্তায় নেব। আপনি এখন বলেন কি বলে? যদি আপনি বলেন যে আমি এখানে পানি দেই নাই, আপনি জাল দিয়েছেন, জাল দিলে দুধের মাপ আরো ভালো আসবে, কারণ পানি আটাইয়া যাবে, দুধ আরো ঘনত্ব হবে। মানে 2 কেজি দুধে 50 গ্রাম পানি পেলেন? না না না, সেই দিন আপনাকে ভালো পাইছি, ভালো বলছি, তাই না? আজকে যে অনেক পানি, সেটা আপনি ভালো জানেন। আপনি খারাপ দিচ্ছেন, পালাচ্ছেন। এতক্ষণ পালান নাই, আমি যখন মেশিন নিয়ে আসলাম তখন কেন পালাইলেন? আমি তো গেছি, পানি আছে, অনেক সব পানি আছে। হ্যাঁ, কেন দিচ্ছেন? আমি পানি যাই নাই। কেন দিচ্ছেন আপনি পানি? সব পানি আছে। কেন দিচ্ছেন? এটা রাখেন, আপনি পানি কেন দিচ্ছেন? আগে আসেন ভাই। না না, আপনি পানি কেন দিচ্ছেন? আমাদের আওটা ভিডিও যে যদি হোক, যদি আপনি যদি সত্য স্বীকার না যান, বাধ্য হব আমি আইনের আশ্রয় যাইতে। আপনি আমার আওটা আমি পানি দেই নাই। হ্যাঁ, আমি গাড়ি চলে গেছি, তা বলতে পারি। তাহলে কে দিছে? আমি বলতে তাহলে আপনি এদিকে, তাহলে বলেন আপনি কে পানি দিছেন? আমি দিছি। তাহলে পানি দেওয়া কি ভালো না খারাপ? খারাপ। তাহলে কেন দিছেন? সেদিন দিয়ে আপনি ওখানে আমি 2 কেজি দুধে 50 গ্রাম। আজকে তো অনেক পানি, আজকে পানি অনেক। দর্শক বন্ধুরা, আজকে কাকা বলতেছে দুধটা জাল করছে। যদি দুধটার মধ্যে জাল হয় ভালো হবে, মাপ ভালো আসবে, কিন্তু এখানে মাপ আসছে 20%। আর আপনি দুধ জাল দিচ্ছেন কেন? থামেন 1 মিনিট, আপনি দুধ জাল দিচ্ছেন কেন? আপনি জাল কেন? সকালবেলা সেকি এখন জাল না দিয়ে নষ্ট। আপনি ফ্রিজে রাখবেন। ফিলিং না থাকলে? আচ্ছা, এই দুধটা কি আপনি 4 দোকানে বিক্রি করছেন? কার দোকানে বিক্রি করছেন? আমরা প্রমাণ করবো এটা। আপনি যে পালাচ্ছেন না, আপনি কার দোকান থেকে বিক্রি করছেন বলেন? এটা আমি গাড়ি সিরিয়ালে দিছি। এখন আমার ব্যাগে আছে। আপনি মিথ্যা কেন বলেন? আপনি যদি বলেন বাবা আমি গাড়ি সিরিয়ালে, দুধটা আমি সেক্সি অন্য কেউ পানি দিছি, আমরা মেনে নিতাম। আপনি একসাথে কয়টা অন্যায় করতেছেন বলেন? এইদিকে দেখান ভাই, আপনি কোন দিকে দেখান? না, আমি যাব না, আপনার গাড়ি দিল্লি থাক। আপনি যদি বলতেন, আমরা তো মানুষকে বোঝানোর জন্য আছি, তাই না? আপনি অন্যায় করবেন, পালে যাবেন, মিথ্যা বলবেন, বলেন। ওই লোকলাক বললাম বলে আপনি আমাদেরকে দেখেন। এখন এটা কি হয়েছে? দেখেন, এখন আমি দেখি সিরিয়ালে। এখন এটা কি হয়েছে আপনি বলেন? যে দেখি গাড়ি সিরিয়ালে বলেন, এখন কি হয়েছে সেটা বলেন। এখন এটা কি আমি দিছি। অন্যায় হয়েছে? এটা করা যাবে? আর বলেন। না না, যাবে না। আর কোনদিন করবেন? না না, জান, এই যে বললেন আপনাকে জেল ফাঁস দিলাম, কিন্তু এই বাজারে আজকে দিয়ে 2 দিন। আমি সবাইকে বলে রাখি, 3 নাম্বার দিনে যদি কেউ পানি দেয়, আমরা সরাসরি পুলিশে দিব, কারণ আমরা সেই দিনকে আর মানবতা দেখাবো না। একটা গরিব মানুষ 1 কেজি দুধ কিনে খায়, পানি আপনারা কেন দিবেন? আপনি দুধ নিয়ে কেন পালাচ্ছেন? কথা ঠিক আছে, আমার দুধ নিয়ে পালানো যাবে না। আচ্ছা, এটা কার ভাই পরবর্তী সময়? না, মালিক থাকা লাগে তো বাবা। মালিক কে? এটার মালিক স্যার, আমি কিভাবে পরীক্ষা করব? ধন্যবাদ। আপনি প্রতিদিন কয় লিটার বেচেন?
3 লিটার। 3 লিটার পরীক্ষা করব করেন তো। আচ্ছা ইনশাআল্লাহ। 3 লিটার এই 3 লিটার এই 3 লিটার আপনার নাকি? এটা একটু হাতের নাগায় আসে, মুখটা খুলেন একটু, ব্যাগ রাখেন ওইখানে ভাই, এই সাইডে যান, সবাইকে দেখাবেন। হ্যাঁ ঠিক আছে, জনগণের ভালোর জন্য তো হয়। এটা একটু হাতে নেন তো ভাই, আমাকে একজন সহযোগিতা করেন। দুধ ঠান্ডা গরম আছে, দেখেন দর্শক প্রিয় বন্ধুরা। হ্যাঁ কেন আপনারা সব জাল দেন? সমস্যা নেই, জাল দিলে কোনো প্রবলেম নাই, জাল দিলে সমস্যা নাই। দেখেন 30% বেশি আছে ইনশাআল্লাহ, ভালো। ওই যে একদম ক্লিয়ার দেখা গেছে, দেখেন তো কাছে নিয়ে আসেন, মিটার একদম আমার ক্যামেরায় দেখা যাওয়া লাগবে। রাগাই নিয়ে আসেন, একদম কাছে নিয়ে আসেন, একদম কাছে দেখান বড় করে, কারণ সারা পৃথিবী এই ভিডিও দেখবে। দেখেন দর্শক প্রিয় বন্ধুরা, এটাও জাল দেওয়া, এটা 30% ভেসে আছে। আর ওই মুরব্বিটা অনেক পানি ছিল, সেইখানে ওটা 20% বেশি ছিল। ক্লিয়ার দেখা গেছে? আপনি হাতে নেন বাবা, আপনার গাভীর দুধ ভালো, আপনার পরীক্ষা করব, সব চাইতে যদি আপনারটা ভালো হয় আপনাকে পুরস্কৃত করা হবে। পরেরটা কার? না আমরা দিব বাবা, আপনি যে ভালো বিক্রেতা আমরা দিব। এদিকে নিয়ে আসেন এখন। এটা কার? এটা আপনার ফ্রিজে রাখছিলেন, টাকায় আসেন। প্রতিদিন দুধ আনে কয় কেজি নিয়ে আসছেন? আমি ব্যবসা করি, কি নিয়ে ব্যবসা করেন? আচ্ছা আজকে দেখবেন ভালো কিনেন নাকি খারাপ কিনেন। উনি বলতেছে কিনে ব্যবসা করি, সমস্যা নাই। দুধটা ফ্রিজে ছিল তাই না, ঠান্ডা, তার মানে তাপমাত্রা অ্যাকুরেট। আমরা এখন পরীক্ষা করব। হ্যাঁ দেখা যাচ্ছে মোটামুটি ভালো ইনশাআল্লাহ, এটা যেটুকু আছে চলে, কোনো খারাপ না। এই যে দেখেন 30% লেখা দেখা যায়, ক্লিয়ার দেখা গেছে এখানে, দেখা গেছে ক্লিয়ার। ধন্যবাদ বাবা, আপনার গাভীর দুধ যে যার কাছে আপনি কিনেন আল্লাহর রহমতে অনেক ভালো। কোনো সময় জুম করবেন না ভাই, হ্যাঁ এমনিতে হবে, আগায় নিয়ে আসবেন, তাই হবে। পরের টাকার এগুলা কার? এই 3টাই আপনার। আলহামদুলিল্লাহ, আপনার গাভীর দুধটা অনেক ভালো। এইটার চাইতে আপনারটা একটু নিচে আছে। যদি সবচেয়ে আপনারা 5 সেকেন্ড হন, দুজনকে 2টা আমরা 30 লিটারের বালতি দিয়ে যাবো আজকে। কেমন হবে বড় ভাইরা? ভালো হবে। আল্লাহ, এই ছেলেমেয়েরা নিঃস্ব, গরিব দুঃখী, আর মা ভাই না খায়া ডিম বিক্রি করে এই ছেলেমেয়েদেরকে মানুষ করছে। আমরা কোন দানবের কাছে পড়েছি? ডক্টর ইউনূস সাহেব, আপনাকে শ্রদ্ধা করি। আপনি শুধু ডক্টর নয়, আপনি একজন প্রফেসর, প্রিন্সিপাল। আপনি গরিব দুঃখের একটা মায়ানন্দ মানুষের একজন অধিনায়ক। আপনি নোবেল পুরস্কার পাচ্ছেন। এই নোবেল পুরস্কার, যে নোবেল পুরস্কারে ছেলে মেয়েরা কান্না করে রাস্তায় আজকে মার পড়ে যাবে। আপনাদের পরিচালক খারাপ, পরিচালক মিটিংয়ে আমি প্রশ্ন করছি, আমি একজন অভিভাবক, আমি কান্নার জোরে বলছি, যাদের টাকা নাই তারা বলে দেন, তারা স্কুল কলেজে পড়বে না, তাকে লেখাপড়ার দরকার নাই, এই আইন পাস করে না গায়ে। আর তা না হলে এদেরকে ব্যবস্থা করে না। আমরা আপনাকে দয়া করে চাকরি চাই নাই। আমার ছেলে মেয়েরা কিন্তু মেট্রিকে পাস করেছে, আমাদের অধিকার চাইতেছি, তারা রেডিয়ানে পাস করেছে। ভাইবা টাকার ভোট, কিসের ভোট? ভোট ভেঙিয়ে ফেলবো। আমি ওই প্রিন্সিপালকে বলছি, যে বোর্ডে বসেছিলেন, আমার সঙ্গে বসেন আপনারা। আমি একটা মূর্খ লোক বলতেছি, ভোট কাকে বলে? কাগজপত্র যাচাই করা। তাদের শারীরিক কেমন আছে, তারা ফিটনেস, বডি ফিটনেস কেমন আছে, মানাবে কিনা, আপনি তারা বিকলাঙ্গ কিনা, এইটাই হলো দেখার। আর কি দেখার আছে আমায় বলেন? আর দেখা কি টাকা? কাগজ ঠিক আছে ছেলে মেয়েদের, তাদের রেজাল্ট ঠিক আছে। আরে রিটার্ন মানি চাকরি, রিটার্ন মানি পাস করা মানে চাকরি, ভাই মামানি টাকা। আমি যদি এই কথা সারা বিশ্বের কাছে আমার এই আবেদন, যদি ইউনূস সাহেবের কারখানায় যায়, আমি কোনো পরিচালক বুঝি না, আমি কোনো শিক্ষামন্ত্রী জন্য বাজলোক। এরা দেখেন এই ছেলে মেয়ের রাস্তায় আছে, এর একটা মেয়ে যদি ক্ষতি হয়ে যায়, এর ড্রাইভার কি নেবে? এর ড্রাইভার কি নেবে? আমি সবই নাই, আমি বলতেছি, যদি ইউনূস সাহেবের কানে যায়, 3 দিনই 72 ঘন্টার ভিতরে আপনি 113 জন মূল্যায়ন করছেন কোন কাগজের ভিত্তিতে? জেলে দিতে হবে 20,000, আর না হলে 113 জন বাতিল হতে হবে, গোটা বাতিল হতে হবে, আবার কিনে হবে। আমি সবার পক্ষ থেকে দেশবাসীর কাছে, বিশ্বের কাছে আবেদন জানাচ্ছি, এই ছেলে মেয়ে থেকে বিপদে আমি করেন না। এদের সার্টিফিকেট দাম নাই, এরা শেষ হয়ে যাচ্ছে, এদেরকে দয়া করে এদের। 2.5 বছর ধরে আমরা অপেক্ষা করতেছি শুধু সনদটার জন্য। আমাকে কোন যোগ্যতায় ফেল করানো হলো আমি কি জানতে পারি? এনটিআরসি এর কাছে আমি 2006 সালে প্রাথমিকে ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছি, আমি 4.70 পেয়েছি এসিসিতে, এবং ইন্টারমিডিয়েটে প্লাস পেয়েছি, এবং অনার্স ও মাস্টার্স করেছি ফার্স্ট মেরিট লিস্টে। কেন আমাকে ফেল করানো হলো? আমি কি ভাই যোগ্য ছিলাম না? আমি কি মার্জিত পোশাক পরে আসিনি?
আমি 7টার মধ্যে 4টা সঠিক উত্তর দিয়েছি এবং যে 3টা পারি নাই সেটা আশা করি 80% কেউ পারবে না, এমন কঠিন প্রশ্ন করেছে আমাকে। 7টার মধ্যে 4টার সঠিক প্রশ্নের জবাব দেওয়ার পরেও আমাকে কেন ফেল করানো হলো? আমি আমার রিটেন মার্ক যে দেখতে চাই, যেখানে সনদ প্রকাশিত হয়েছে সেখানে দেখলাম প্রায় 10,000-এরও অধিক শিক্ষার্থী 40 মার্ক পেয়েছে, 41 মার্ক, 42 মার্ক। আমি আমার যোগ্যতা যাচাই করতে চাই, আমার ফ্যামিলির কাছে দেখাতে চাই যে আমি রিটেনে খারাপ করি নাই। দয়া করে আমার রিটেন মার্ক প্রকাশিত করা হোক। আমরা সনদ চাই, চাকরি চাই না। যাদের রিটেন মার্ক বেশি তারাই জব পাবে। বিগত বছর অ্যানালাইসিস করে তাই দেখা গেছে এনটিআরসি, কিন্তু আমাদের 18তমদের বেলায় এত অনিয়ম কেন? কেন আমাদের 21,000 পরিবারের সাথে খেলা করতেছে? আমরা কোন যোগ্যতাহীন, কোন যোগ্যতায় আমাদের ফেল করানো হয়েছে? আমরা জবাব চাই। উচ্চ থেকে প্রশ্ন করছেন, কেয়াস থেকে প্রশ্ন করছিলেন, প্লাস হচ্ছে উনি আমার প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের যে উচ্চাভিলাষী পরিকল্পনা ছিল 5টা পরিকল্পনা, এগুলো থেকে প্রশ্ন করছেন। আমি টোটালি আত্মবিশ্বাসের সহিত, আর এগুলো আমার ক্লাস 6 থেকে আমার জানা, এগুলো অ্যান্সার দেওয়ার পরে উনি হাসি মুখে আমাকে বিদায় দিয়েছেন। আমি সালাম দিয়ে বের হয়েছি। তাহলে পরে রেজাল্টের দিন এসে দেখি যে আমি ডিসকোয়ালিফাইড, মানে ওদের আইডিতে নট কোয়ালিফাইড, আমি ডিসকোয়ালিফাইড। তাহলে কিভাবে আমাদের সাথে এই বৈষম্যটা, কিভাবে আমাদেরকে এই সনদ থেকে তারা বঞ্চিত করলো, এটা স্পষ্টতা আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া ওদের সেখানে ভাইবার কোনো মার্ক নেই, আর নতুন করে যে তারা সনদ যা প্রদান করলো, যে সার্টিফিকেট, আগে তো তারা অফলাইনে সার্টিফিকেট দিত, এখন তারা নতুন করে যে অনলাইনে সনদটা প্রদান করছে, সেখানে ভাইবার কোনো মার্ক উল্লেখ নেই। তাহলে কিসের ভিত্তিতে? এনটিএসসির কাছে আমার প্রশ্ন, যারা উপর মহলে যারা শিক্ষা নিয়ে, যারা গবেষণা নিয়ে আসেন, যারা এগুলো নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন, তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা কিসের ভিত্তিতে আমাদেরকে ডিসকোয়ালিফাইড করলো, সনদ থেকে বঞ্চিত করলো, তাদের কাছে আমার প্রশ্ন। কারণ ভাইবার কোনো নাম্বারে তারা আজ পর্যন্ত যুক্ত করে না এই সনদের মধ্যে। আর লিখিত যারা 40 পেয়েছে, কেউ 45 পেয়েছে, কেউ 50 পেয়েছে, আবার কেউ 80ও পেয়েছে, এদেরকে যুক্ত হয়েছে। আমরা যেহেতু পরীক্ষা দিয়েছি, আমরা দীর্ঘ প্রায় 22-23 মাস আমরা এটা পিছনে শ্রম দিয়েছি, তা আমাদের তো অন্তপক্ষে নাম্বারটা জানার অধিকার আমাদের আছে, চাকরি হোক বা না হোক। ওরা তো চাকরি দেয় না, ওরা সনদ দেয়। আর এখন যাদের যোগ্যতা আছে, যারা কোয়ালিফাইড, যাদের রিটেন না, যেহেতু রিটেনের উপরে বেস করে যেহেতু তারা সার্টিফিকেট দিয়েছে, যারা কোয়ালিফাইড, রিটেনে যারা নাম্বারে এগিয়ে থাকবে, জবটা তাদের হবে। তাহলে আমরা যারা পরীক্ষা দিয়েছি, আমাদের তো অবশ্যই এটা জানার অধিকার আছে আমরা কত পেয়েছি। সর্বশেষ খবর ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে প্রতারণার আশ্রয় নিয়েছে, 2 সপ্তাহ সেই সময় নিয়েছিল ইরানের ব্যাপারে সমস্যা কিভাবে সমাধান করা যাবে। এই প্রতারণামূলক বক্তব্য দিয়েই একদিন পরে রাতে অন্ধকারে ইরানের পারমাণবিক যে 3টা স্থাপনা, সেখানে 18 ঘন্টা বোমারু বিমানগুলো আকাশপথে যাত্রা করে তারা বোমা হামলা চালিয়েছে। ফলে এই প্রতারক নতুন করে আরেকবার বিশ্ববাসীর কাছে মিথ্যাচার করেছে ও নিজের কেবল খুনি না, প্রতারক হিসেবে নিজেকে চিহ্নিত করেছে। সংস্থা ছিল সেটাও এখন বসে বসে আঙ্গুল চষে। এত বড় গণহত্যা, এত বড় অপরাধ, ঠান্ডা মাথায় যেখানে অপরাধ সংগঠিত হচ্ছে, গণহত্যা সংগঠিত হচ্ছে, যেখানে গণহত্যার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইসরায়েলের নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করেছে, তার বিরুদ্ধে আরব দুনিয়া এক হতে পারে নাই। ঘরের শত্রু নাকি ডিভিশন, মার্কিন সাম্রাজ্যবাদ প্রত্যেকটা আরব দুনিয়া দেশের সাথে আলাদা আলাদা ভাবে তারা ডিল করে, এবং আরব দুনিয়ার অধিকাংশ দেশে যেখানে কোনো গণতান্ত্রিক কোনো শাসন নাই, রাজতন্ত্রকে সমর্থন জুগিয়ে আসছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং মার্কিনী পশ্চিমী সাম্রাজ্যবাদী দুনিয়া, আপনারা জানেন। এবং এই ডোনাল্ড ট্রাম্প মাত্র কদিন আগে সৌদি আরব সফর করে $150 বিলিয়ন অস্ত্র বিক্রি করা সে চুক্তি স্বাক্ষর করে এসছে। সৌদি আরব তার বিরুদ্ধে তারা অস্ত্র কেনে। সৌদি আরবে পর্যন্ত গাজাতে এত বড় গণহত্যা, ইসরায়েল এই 21শ শতাব্দীর সবচেয়ে বড় হত্যাযজ্ঞ সংগঠিত করেছে ফিলিস্তিনের গাজাতে। আপনারা দেখেছেন, সারা দুনিয়া কখনো দেখেনি লাইভ টেলিকাস্ট হচ্ছে কিভাবে বোমারু বিমানগুলো উঠছে, গাজাতে হাসপাতালগুলোকে তারা গুড়িয়ে দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দিচ্ছে, শরণার্থী শিবির তারা গুড়িয়ে দিচ্ছে, হাজার হাজার শিশু জীবন তারা কয়েক মিনিটের মধ্যে তারা নিয়ে নিচ্ছে। এবং সেখানে ইতিমধ্যে 60 থেকে 70 হাজার মানুষকে তারা হত্যা করেছে। ইসরায়েল তারা হত্যা করেছে প্রধান মদতদাতা মার্কিন সাম্রাজ্যবাদ।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের খুঁটি হিসাবে তাদের প্রধান কেন্দ্র হিসেবে তারা গড়ে তুলছে। লক্ষ্যটা আরব দুনিয়াতে তেল সম্পদ তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। গোটা আরব দুনিয়াতে রাজনৈতিক কর্তৃত্ব, সামরিক কর্তৃত্ব, অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। সে কারণের জন্য আপনি খেয়াল করবেন, আরব দুনিয়া যাতে একত্রিত হতে না পারে, ওই যে ডিভাইড এন্ড রুল, ভাগ করো এবং শাসন করো, সেই কৌশল অবলম্বন করে এখন ইসরায়েলকে তারা লেলিয়ে দিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে। ইতিমধ্যে গাজাকে গাজার তাবায় পরিণত করেছে এবং ইতিমধ্যে 2.5 থেকে 3 লক্ষ নারী পুরুষ গুরুতর ভাবে তারা পঙ্গু হয়ে গেছে। সারা জীবন এই শিশু নারীরা আর পুরুষরা তারা কখনো হাঁটতে পারবে না, সোজা হয়ে তারা কখনো দাঁড়াতে পারবে না। এবং এখানে যারা গণতন্ত্রের কথা বলে, আজকে পশ্চিমা দুনিয়া, মার্কিন সাম্রাজ্যবাদ গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, প্রতিদিন যেভাবে মানবাধিকারকে তারা পদদলিত করছে, গণতন্ত্রকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, একটা পরিকল্পিত গণহত্যা, একটা জনগোষ্ঠীকে নির্মূল করার জন্য তারা সবচেয়ে বড় হামলা আক্রমণ চালাচ্ছে। সেখানে গণতন্ত্র, মানবাধিকারের ধ্বজাধারী কোন পশ্চিমা দেশ, কোন পুঁজিতান্ত্রিক দেশ, কোন উন্নতদেরকে ধনতান্ত্রিক দেশ বলেন, কোন একটা দেশ এর কোন প্রতিবাদ তারা জানাতে পারে না। আমাদের জন্য বড়ই তাদের মায়া, এখানে কেন গণতন্ত্র নাই, এখানে কেন মানবাধিকার নাই। আরে হারামজাদা, তোরা চোখের সামনে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে, তোরা হাজার মানুষকে প্রতিদিন তোরা সেখানে মৃত্যু মুখে তোরা ঠেলে দিচ্ছিস। ওদের গণতন্ত্রের গুলি পুরোপুরি ভাওতাবাজি। তোমার কি বল দরকার নেই। ওদের মানবাধিকারের গুলি পুরোপুরি একটা ভাওতাবাজিতে ইতিমধ্যে এটা পর্যবেসিত হয়েছে। সেজন্য আমরা পরিষ্কার করে বলেছি এবং এই অপরাধের জন্য আমরা দেখছি যে গোটা আরব দুনিয়াকে আজকে তারা, যেটা বললাম, এদেরকে তারা পুরোপুরি ভেড়া বানিয়ে রেখেছে। এই ভেড়ার পাল একসাথে হয়ে এরা যদি হুঙ্কার দিতে পারত, তাহলে 15 দিন 1 মাস ইসরায়েল কিন্তু টেকে না। কথাটা সত্য, কিন্তু এরা পুরোটাকে এরা এদের গোগলের তলায় এখন তারা নিয়ে নিয়েছে। এবং সে কারণের জন্য আমরা বলেছি আজকে ইরানের যে হামলা যেটা হয়েছে, সে হামলার আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। ইরানের শাসন ব্যবস্থার ব্যাপারে আমাদের সমালোচনা আছে। আপনারা জানেন, ইরানে 79 সালে ইমাম খোমেনির নেতৃত্বে তারা একটা ইসলামী বিপ্লব তারা সম্পন্ন করেছেন। তারা এ পর্যন্ত তারা একটা জাতি রাষ্ট্র হিসেবে তারা গড়ে তুলছেন। কিন্তু ইরানে এখনো পর্যন্ত ইরানের শিরিন এবাদি, তিনি এখনো পর্যন্ত জেলখানায় আছেন। যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদেরকে জেলখানায় রাখা হয়েছে। ইরানের সেখানে কোনো গণতান্ত্রিক শাসন নাই, ইরানের সেখানে ভিন্ন মতের কোনো প্রকাশ নাই, ইরানের সেখানে মানুষ অন্য কোনো রাজনৈতিক দল, কোনো গণতান্ত্রিক ইরানের অভ্যুত্থানে সাথে হাত মিলিয়ে যারা অভ্যুত্থান করেছে, বিপ্লব করেছে, পরবর্তী দশকগুলোতে হাজারকে তারা জেলে ঢুকিয়েছে, কাউকে হত্যা করেছে, কাউকে তারা দেশ ছাড়া তারা করেছে। ইরানের এই শাসন ব্যবস্থা নিয়ে আমাদের সমালোচনা আছে, আমাদের আপত্তি আছে, আমরা সমালোচনা করেছি, এটা সত্য। কিন্তু একই সাথে ইরান একটা স্বাধীন সার্বভৌম দেশ। ইরানের জনগণ ঠিক করবে ইরানের শাসন ব্যবস্থা কি হবে, ইরান কোন পথে চলবে, ইরান কোন পথে হাঁটবে, এই অধিকার ইরানের জনগণ ঠিক করবে। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প তারা ইরানে পরমাণু অস্ত্র আছে বলে একটা স্বাধীন সার্বভৌম দেশকে একবিংশ শতাব্দী তারা হামলা করবে, বোমা দিয়ে গুড়িয়ে দেবে, এটা কোনোভাবে আমরা গ্রহণ করতে পারি না। সুতরাং আমরা তার নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই। প্রত্যেক দেশের নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে, নিজের জনগণ সার্বভৌম, নিজের জনগণ ঠিক করবে কোন ধরনের শাসন ব্যবস্থা তারা বেছে নেবে, কোন পথে তারা হাঁটবে, কোন পথে তারা যাবে। আমরা বলেছি যদি এটা হয় তাহলে তো যে কোনো দেশ যদি মনে করে, এবং একইভাবে আপনারা জানেন এই মার্কিন প্রশাসন যখন বুশ যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল,
সাদ্দাম হোসেনের কাছে মানব বিধ্বংসী অস্ত্র আছে। এই কথা বলে ইরাকে তারা আগ্রাসন করেছে, ইরাক তারা দখল করে নিয়েছিল। পরে দেখা গেছে ইরাকে মানব বিধ্বংসী কোন অস্ত্র সেখানে পাওয়া যায়নি। সাদ্দাম হোসেনকে তারা গ্রেফতার করেছে, জেনে নিয়েছে, পরে একটা তামাশার বিচার করে তাকে তারা ফাঁসিতে তারা ঝুলিয়েছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবং ইরানের পরে ইরাক একমাত্র আরব দুনিয়ার বুকে স্বাধীনভাবে তারা দাঁড়ানোর চেষ্টা করেছিল। এরা এটাকে বলে প্রিএমপ্টিভ অ্যাটাক, যে আপনি আমাকে আক্রমণ করতে পারেন, এটা যদি আমি মনে করি তাহলে আপনাকে অগ্রিম আমি হামলা করব, আক্রমণ করব, আপনাকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। এটা হলো বর্বর আইন, এটা বর্বর যুগের কথা। এটা কোন সভ্য আধুনিক যুগ এই ধরনের নীতি তো গ্রহণ করতে পারে না। একইভাবে আফগানিস্তানে একইভাবে আমেরিকা তারা হামলা করেছে, তারা সেখানে কার্যায় মার্কা সরকার গঠন করেছে, তারা সরকার গঠন করেছে। এরপরে আপনারা জানেন ভিয়েতনাম থেকে যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে, এক ধরনের আত্মসমর্পণ করতে হয়েছে। একইভাবে আফগানিস্তানেও তারা কয়েক দশকে হামলা আক্রমণের পরে বীর আফগান জনগণ তাদের পথ তারা বেছে নিয়েছে, সেটা নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু আফগান জনগণ তারা যে পথ বেছে নিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদকে আফগানিস্তান থেকেও তারা পালিয়ে যেতে তারা বাধ্য তারা করেছে।